3. I'm going live in 3, 2, 1. Hello and good evening. How are you doing today? I hope your day has been good. I am Hassan Prottoy, your host, and you're watching the live session of TalentHut Online Language Club. In this wonderful evening, we're going to read an article, and it's all about migration. And the article is layered with the current topic, World Cup football, the greatest show on earth. সো যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের 451তম সেশনে আপনাদের স্বাগতম। এবং আজকে আমরা যে আর্টিকেলটা পড়ব সেটা হচ্ছে একটু খটমটে টপিক, কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং ওয়ার্ল্ড কাপ যেটা আছে সেটার সাথে মিক্স করে করা। যে এই ওয়ার্ল্ড কাপটাকে বলা হচ্ছে ইমিগ্রেন্টসের ওয়ার্ল্ড কাপ। ফ্রান্সের যে টিমটা আছে সেখান থেকে শুরু করে মরক্কোর টিম, এই টিমটা কিন্তু গঠিত এখন হচ্ছে অভিবাসীদের দ্বারা। এবং অভিবাসনটা ইতিহাস, তারপর হচ্ছে অভিবাসনটা কতটুকু ইফেক্টিভলি কাজ করছে, এবং এইটা নিয়ে হচ্ছে আমরা কিছু পজিটিভ এলিমেন্টস পড়ব। সো উইদাউট ওয়েস্টিং ফার্দার টাইম আমরা সরাসরি চলে যাব আর্টিকেলে। এবং আর্টিকেল আমাদের সাথে পড়তে চাইলে রেজলিউশন সেট করতে হবে, কোয়ালিটি দিয়ে দিতে হবে হাই, যাতে করে স্পষ্ট দেখতে পারেন স্ক্রিনে। আর ডিসক্রিপশনে লিঙ্ক তো দেওয়া থাকবেই, সেখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে আর্টিকেলটা পড়তে পারবেন। সো আওয়ার মেম্বার মিস্টার মামুন, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু স্টার্ট দ্য আর্টিকেল ফর আস। লেটস বিগিন। Okay, thank you. Okay. Good evening, everybody. Good evening, sir. Good evening. Okay, my topic. What these immigrants World Cup tell us about migration. So, in a forgetful world where the migrants in integral contribution to the development of economies is often eclipsed by the stereotypical notion that immigrants take more than they give or contribute. This FIFA World Cup has become the latest addition to this long and tried narrative. Antidote to this long and tired narrative. Antidote to this long and tried narrative. So the France football team, traditionally known as Les Blues, were nicknamed Black Balance Bureau, Black, White and Arab. Black Blanche Beer. Black Blanche Beer. In the media, after France won the 1998 World Cup, why led by second generation Algerian immigrant Zinedine Zidane, the France team consisted of players of diverse descent, such as Senegalese, Armenian, American, or Guadeloupean. The nickname was coined to celebrate the successful integration of players from different ethnicities একটু কঠিন উচ্চারণ, ethnicities and skin tones under the French umbrella. Thank you. ফ্রান্স না, ফ্রেঞ্চ আমব্রেলা, ঠিক আছে। ওকে, একটু প্রোনাউন্সিয়েশনে কাজ করতে হবে আমাদের, তাই না? এখানে কিছু ফরাসি শব্দ আছে, সো শুরু থেকে দেখি কি অবস্থা। এই আর্টিকেলে কিন্তু অনেক প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা কাজ করব। আমাদের কথা বলার ক্ষেত্রে অনেকের উচ্চারণের সমস্যা হয়, তাই না? সো উই ক্যান ওয়ার্ক অন দ্যাট। সো একদম টাইটেলে চলে যাই আমরা। এদিকে রুম অলরেডি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিস্টার HR এক্সচেঞ্জ ইমোশন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি, আপনার কী অবস্থা? So this is the second time I'm seeing you, so I hope you're doing great. Okay, so French football team নিয়ে শুরু করা হয়েছে, এবং ফার্স্টে what these immigrants World Cup tells us about immigration. তো এই অভিবাসীদের, ইমিগ্রেন্ট মানে তো অভিবাসী আমরা জানি, প্লুরাল ফর্মে আছে এখানে। সো এই অভিবাসীদের ওয়ার্ল্ড কাপ আমাদের মাইগ্রেশন বা অভিবাসনের ব্যাপারে কি বলছে। সো সাবটাইটেলে যে প্যারাটা আছে সেটা পড়ছি। In a forgetful world where the migrants' integral contribution to the development of economies is often eclipsed by the stereotypical notion that immigrants take more than they give or contribute, this FIFA World Cup has become the latest antidote to this long and tired narrative. Okay, so বলা হচ্ছে
ইন এ ফরগেটফুল ওয়ার্ল্ড কি মানে হতে পারে এটা মিস্টার মামুন বলতে পারবেন? Forget. ফরগেটফুল মানে কি? মানুষ কিন্তু Forget. ফরগেটফুল হতে পারে তাই না, যে হি ইজ এ ফরগেটফুল পারসন। আই এম এ ফরগেটফুল পারসন মাইসেলফ, আমি অনেক কিছু ভুলে যাই। সো আই হ্যাভ দ্যাট হ্যাবিট অফ ফরগেটিং থিংস নাও এন্ড দেন, সো আই কুড বি কল্ড এ ফরগেটফুল পারসন। ভুলো মনা একটা কথা আছে না, হুম। এটার মানে হচ্ছে এটা ফরগেটফুল। তো দুনিয়াটাকেই বলা হচ্ছে ভুলোমনা। সো এই ভুলোমনা দুনিয়াতে কি, যেখানে অভিবাসীদের ইন্টিগ্রাল কন্ট্রিবিউশন আছে। কন্ট্রিবিউশন মানে আমরা কি জানি? অবদান। অবদান আছে। এখন ইন্টিগ্রাল মানে কি? ইন্টিগ্রাল মানে কি হতে পারে? ইন্টিগ্রাল মানে অবিচ্ছেদ্য বা হচ্ছে কি? অখণ্ড। অখণ্ড তো এখানে যাবে না মানে, তাই না? তাদের হচ্ছে মানে অবদানটাকে আলাদা করে দেখা যাবে না। কিসের মধ্যে অবদানটা? ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স, অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে তাদের যে অবিচ্ছেদ্য অবদানটা আছে সেটা কথা বলা হচ্ছে। এই এমন একটা ভুলোমনের দুনিয়াতে সেটা প্রায়ই এক্লিপস হয়ে যায়। এক্লিপস মানে তো আমরা একটু চেনার কথা, সূর্যর চাঁদে গ্রহণ লাগে না, এই গ্রহণটা হচ্ছে, এই গ্রহণটা হচ্ছে কিন্তু এক্লিপস। এখন এক্লিপসটা এখানে আছে ভার্ব হিসেবে। এখন চিন্তা করতে হবে ভার্ব হিসেবে কী করছে। এক্লিপসে যেমন গ্রহণ লাগে কি, ঢেকে ফেলে না, একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে ঢেকে ফেলছে, সূর্য চাঁদকে ঢেকে ফেলছে। সো এখানে ঠিক তেমনই যে ওই মাইগ্রেন্টদের যে অবদানটা আছে সেটাকে ঢেকে ফেলছে কি দিয়ে? একটা স্টেরিওটিপিক্যাল নোশন দিয়ে। টিপিক্যাল মানে তো আমরা জানি তাই না, টিপিক্যাল মানে হচ্ছে সাধারণ বা গতানুগতিক। সাধারণ। স্টেরিওটিপিক্যাল মানে গদ বাঁধা। গদ বাঁধা বলে না একটা জিনিস, যে আদিকাল থেকে চলে আসছে, এটার মানে মান্ধাতার আমলের চিন্তা। তো স্টেরিওটিপিক্যাল নোশন মানে হচ্ছে গদ বাঁধা ভাবনা বা চিন্তা, যে এই গদবাঁধা চিন্তাটা কি, যেটা ঢেকে ফেলছে উন্নতিটাকে, অবদানটাকে, সেটা হচ্ছে একটা ধারণা আছে যে ইমিগ্রেন্টরা তারা যতটুকু দেয় বা অংশীদারিত্ব রাখে তার চেয়ে বেশি নিয়ে নেয়। কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ওই লং অ্যান্ড টায়ার্ড, সেই লম্বা এবং বোরিং যে ন্যারেটিভ বা বর্ণনা গাথা আছে, সেই পুরান মানে গদবাঁধা গল্পের একটা প্রতিষেধক হিসেবে কাজ করছে। এই যে ঘ্যান ঘ্যান মানুষ করে যে অভিবাসীরা আসে শুধু আমাদের দেশ থেকে নিয়েই চলে যায়, কিছু দেয় না। সো এই ঘ্যান ঘ্যানটার বিরুদ্ধে হচ্ছে প্রতিষেধক হিসেবে ফিফা ওয়ার্ল্ড কাপটা লেটেস্ট অ্যান্টিডোট হিসেবে কাজ করছে। ওকে, এবার পরে প্যারাতে যাব। ফ্রেঞ্চ ফুটবল টিমের উদাহরণ টানা আছে। জিনেদিন জিদান যখন ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন তখন ছিল সালটা কত? 1998। তো ওইবার যখন ফ্রেঞ্চ ফুটবল টিম ওয়ার্ল্ড কাপ জিতলো, ফ্রেঞ্চ ফুটবল টিমকে ট্র্যাডিশনালি তারা পরিচিত হচ্ছে লেস ব্লুজ হিসেবে, মানে তারা ব্লু টিম হিসেবে পরিচিত, লেস ব্লুজ হিসেবে। তাদেরকে তখন নিকনেম করা হয়েছিল, নিকনেম কিন্তু এখানে ভার্ব আকারে আছে, দ্যাট মিনস তাদেরকে নাম দেওয়া হয়েছিল ব্ল্যাক ব্লাঞ্চ বিয়ার, মানে হচ্ছে মজা করে কাদের দ্বারা? মিডিয়াতে, যখন তারা ওয়ার্ল্ড কাপ জিতলো, যে এই টিমটাকে মজা করে ডাকনাম দিয়েছে কালো, সাদা এবং আরবদের টিম। এখন কেন নাম দিয়েছে? ওখানে কিন্তু ব্ল্যাক প্লেয়ার ছিল, সাদা চামড়া প্লেয়ার ছিল, আবার অ্যারাবিয়ান প্লেয়ারও ছিল, মানে আরব দেশ থেকে। কারণ কেন? ওয়াই? Led by second generation Algerian immigrant Zinedine Zidane, the French team consisted of players of diverse descent such as Senegalese, Armenian or Guadeloupean. সো গুয়াডেলোপিয়ানটা তো অচেনা তাই না? সেনেগালিজ হচ্ছে সেনেগালের, আর্মেনিয়ার হচ্ছে আর্মেনিয়ান। এখন গুয়াডেলোপিয়ানটা এটা কী জিনিস? এটা উচ্চারণ করতে হচ্ছে প্যাচ লেগে যায়। সো এটা কোন জায়গাটা? আমরা জানিয়েছে উপনিবেশ স্থাপন তো চিনি তাই না, অন্য একটা দেশে যে দখল করে কাইন্ড অফ লাইক নিজের বলে দাবি করে চালানো তাই না, যেমন ব্রিটিশরা ভারত উপমহাদেশ শাসন করে গেছে। ফ্রেঞ্চরাও কিন্তু কম যায় না, ফ্রেঞ্চরাও কিন্তু একসময় আফ্রিকার অনেকগুলো দেশ তারা শাসন করে এসেছে, তাদের আন্ডারে ছিল, জানেন? ফ্রেঞ্চরা কিন্তু অনেক বড় কলোনাইজার। সো হ্যাঁ, এটা কিন্তু একটা নতুন টার্ম, যে তারা কিন্তু অনেক বড় কলোনাইজার। এরা কিন্তু হচ্ছে এখনও, ইভেন এখনও অনেক আফ্রিকার অনেকগুলো দেশের খনি আছে না, আফ্রিকার দেশগুলো কিন্তু খনি সম্পদে ভরা, হীরার খনি আছে, এগুলো সবগুলোর উঠানোর দায়িত্ব কিন্তু ফ্রান্সের হাতে। কেন? ওরা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, কিন্তু বলে গেছে তোমাদেরকে আমি স্বাধীনতা দিচ্ছি, বিনিময় হচ্ছে আমার এই রাইটসগুলো এখন ওরা রেখে দিয়েছে। সো তারা ওই গুয়াডেলোপিয়ান অঞ্চলটা যদি বলি তাহলে চিনবেন, কিন্তু গুয়াডেলোপিয়ান অঞ্চলটা হচ্ছে ফ্রেঞ্চরা কিছু আইল্যান্ড দখল করেছিল, এবং এটা কোন জায়গাতে কলোনি স্থাপন করেছিল? এটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নাম শুনেছেন না? ওয়েস্ট ইন্ডিজ টিমটা যেখান থেকে এসেছে, সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গোয়াডিলোপ নামে একটা অঞ্চল আছে, যেটা হচ্ছে দ্বীপপুঞ্জ
এটা ফ্রান্সের আন্ডারে এখনও আছে, ইফ আই এম নট মিস্টেকেন। সো ওখানে হচ্ছে দ্বীপের মধ্যে ওইখান থেকেও কিন্তু প্লেয়ার উঠে এসেছিল ফ্রান্সে। তো বলা হয়েছে যে ওই যে কালো সাদা আর আরবদের টিম কেন বলা হয়েছে 1998 ওয়ার্ল্ড কাপ জেতার পর, কারণ সেখানে ছিলেন আলজেরিয়ান ইমিগ্রেন্ট। আলজেরিয়ান সেকেন্ড জেনারেশন মানে হচ্ছে কি তার দাদা ছিলেন, উনি হচ্ছে আলজেরিয়ান ঠিক আছে, কিন্তু তার দাদা আলজেরিয়ান ছিল ওই হিসাবে। ওনার জন্ম হয়েছে ফ্রান্সে। তো জিনেদিন জিদান উনি কিন্তু আলজেরিয়ান বংশোদ্ভূত। এবং ওই ফ্রেঞ্চ টিমটাতে সেই সব প্লেয়ার ছিল যাদের যে ডিসেন্ট মানে বংশটা ছিল হচ্ছে ডাইভার্স, বিচিত্র। তাদের বংশ যে উদ্ভূত যেটা এসেছে, যেমন সেনেগালের ছিল, আর্মেনিয়ান ছিল, গুয়াটেলোপিয়ান ছিল। তো এই যে ডাকনামটা ছিল সেটা কয়েন করা হয়েছিল। কয়েনও একটা ভার্ব আকার আছে। কয়েন মানে তো আমরা জানি যে পয়সা, তাই না? কয়েনের একটা মানে আমরা একটা আর্টিকেলে পেয়েছিলাম। কয়েন মানে কি জানেন? নতুন একটা নাম বা ফ্রেজ মানে কাইন্ড অফ আবিষ্কার করা। লাইক আপনি একটা নতুন টার্ম বের করলেন, যে জোস টার্মটা আপনার তৈরি করা, বা প্যারা শব্দটা আপনার তৈরি করা, আপনি একটা নতুন ফ্রেজ তৈরি করলেন। তো ওই কাজটাকে কয়েন বলা হয়, ঠিক আছে? সো ওই ডাকনামটাও ওই সময়টাতে দেওয়া হয়েছিল কি সেলিব্রেট করার জন্য? বিভিন্ন এথনিসিটিস মানে জাতিসত্তা এবং বর্ণের স্কিন টোন মানে কালারের, চামড়া কালারের কথা বলা হচ্ছে, ওইসব প্লেয়ারদের সফল ইন্টিগ্রেশনটাকে সেলিব্রেট করতে ফরাসি ছাতার নিচে মানে একই ছাতার নিচে সব প্লেয়াররা আসছে। সো ইন্টিগ্রেশন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হোয়াট ডাজ ইট মিন? ইন্টিগ্রেশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি। ম্যাথের মধ্যে একটা ইন্টিগ্রেশন আছে, তাই না? বাট ওইটাই সেটা না। ওই ইন্টিগ্রেশন হচ্ছে সমকলন না কি যেন একটা বলে, ভুলে গেছি। যাক, এনিওয়ে দ্য গার্ল ব্লগ বলেছেন ভাই আপনার পড়ানো ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো কোথা থেকে বলছেন এবং আর্টিকেলটার কিন্তু ওয়ার্ডগুলো একটু কঠিন, বুঝতে পারছেন কি? ওকে, সো 20 ইয়ার্স লেটার কি হলো মিস্টার ফারুক? আর্টিকেল বের করতে পেরেছেন? না স্যার। বের করে ফেলতে হবে তো, এখন আপনার পড়ার পালা চলে এসেছে। বলেন কতক্ষণ লাগবে বের করতে? তো স্যার আমি তো বুঝি নাই স্যার কি আর্টিকেল। একটা আর্টিকেল দিয়েছি গ্রুপে, দেখেছেন? এখন স্যার গ্রুপে দেখেন, আগেই দেওয়া হয়েছিল ওই ওয়ার্ল্ড কাপ নিয়ে। খুঁজে বের করেন, দেখেন। আর মিস্টার মামুন পড়েন 20 ইয়ার্স লেটার এখান থেকে। অ্যান্ড মিস্টার ফারুক ওপেন করে হ্যান্ড রেজ করলে বুঝবো যে না আপনি আর্টিকেল পড়ার জন্য রেডি। অলরাইট, সো মিস্টার মামুন 20 ইয়ার্স লেটার এখান থেকে পড়ি। Okay, 20 years later, when France repeated its World Cup victory fate in Russia, the team was full of diversity. Yet again, with 17 of 23 players eligible to play for a different nation. Also in Qatar, as they qualify for the quarter-final by crushing Poland. 5 of the 9 players who have played over 100 games for the team are of non-France descent. Qatar World Cup has also seen a whopping 59 France-born players, except for those playing for the France squad. More than half of them represent African teams. The idea beneficiary of this reverse migration is Morocco. For the first time in 36 years, Morocco qualified for the knockouts in this World Cup. অলরাইট, How they সো এইটুকু ট্রান্সলেট করে আগে কি অবস্থা দেখি। সো 20 বছর পরে যখন 20 years later when France repeated its World Cup victory feat in Russia, the team was full of diversity yet again with 17 of 23 players eligible to play for a different nation. Also in Qatar, as they qualify for the quarterfinal by crushing Poland, 5 of 9 players who have played over 100 games for the team are of non-French descent. সো এখানে 20 বছর পরে নাকি ফ্রান্স যখন তার ওয়ার্ল্ড কাপ ভিক্টোরি ফিটটা যে কার্যক্রমটা বা যে ঘটনাটা আবার রিপিট ঘটালো, কত সালে বলেন ফ্রান্স আবার ওয়ার্ল্ড কাপ জিতলো? এদের ইয়ে সালে আর কি 14
18 সালে। 18 সালে লাস্ট ওয়ার্ল্ড কাপে জিতলো যখন, মানে রিপিট করলো 98-এর ভিক্টোরিটাকে রিপিট করলো রাশিয়াতে, যে তখনও টিমটা হচ্ছে ডাইভার্সিটিতে ভরা ছিল। ডাইভার্সিটি মানে কি? বৈষম্যতায় আর কি, অনেক প্লেয়ার অনেক দেশে যেটা বলে আর কি। বৈষম্যতা কিভাবে হয় বলেন? বৈষম্যতা হচ্ছে ডিসক্রিমিনেশন, এটা তো নেগেটিভ হ্যাঁ, জিনিস। ডাইভার্সিটি মানে বৈষম্যতা তো না, মানে আর কি বিভিন্ন দেশের প্লেয়ার এসে বিভিন্ন বৈচিত্র্যতা। হ্যাঁ, ধরতে বৈ- পেরেছেন, অরিজিনাল জিনিসটা ধরতে পেরেছেন। সো এটা হচ্ছে বৈচিত্র্যতা, ঠিক আছে? ওকে, তারপরে ইয়েট অ্যাগেন আবারও 23 জন প্লেয়ারের মধ্যে 17 জনই যারা হচ্ছে এলিজিবল টু প্লে, মানে খেলার যোগ্য, তারা হচ্ছে ভিন্ন ভিন্ন দেশের। 23 জনের মধ্যে 17 জনই। এবং কাতারেও যখন তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে পোল্যান্ডকে ক্রাশিং করে, ক্রাশিং মানে কি বলে না, যে একেবারে ধুয়ে ফেলেছে, 3-1 গোলে জিতেছিল ম্যাচটা। 3-1 গোলে জিতে মানে একদম ধসিয়ে দেওয়া অপোজিশনকে, এটাকে ক্রাশিং বলে, ক্রাশিং ভিক্টরি। 5 of the 9 players who have played over 100 games, মানে 100-র বেশি গেম খেলেছে, ম্যাচ খেলেছে এমন 9 জন প্লেয়ারের 5 জনই হচ্ছে নন ফ্রেঞ্চ ডিসেন্ট, মানে তারা ফ্রেঞ্চ বংশোদ্ভূত না, অন্য না। অন্য দেশের তাদের মানে অরিজিনটা অন্য দেশের। Qatar World Cup has also seen a whopping 59 French-born players. Except for those playing for the French squad, more than half of them represent African teams. তো কাতার ওয়ার্ল্ড কাপটা হচ্ছে 59 জন ফ্রেঞ্চ বর্ন, মানে ফরাসি বংশোদ্ভূত, মানে ওখানে জন্ম নেওয়া প্লেয়ারদের একটা হুপিং নাম্বার দেখেছে। হুপিং শব্দটা কখন আসবে জানেন? একটা হিউজ নাম্বারের ক্ষেত্রে যখন বলতে যাবেন, সেক্ষেত্রে হুপিং শব্দটা আসবে, হুপিং, ঠিক আছে? এ লার্জ নাম্বারের জায়গায় আপনি হুপিং দিতে পারেন। তো ফ্রেঞ্চ স্কোয়াডে যারা খেলছে তারা বাদ দিয়ে 59 জন ফ্রেঞ্চ প্লেয়ারদের মধ্যে যারা ফরাসি টিমে খেলছে তারা বাদ দিয়ে হচ্ছে অর্ধেকেরও বেশি কিন্তু আফ্রিকান টিমে খেলছে, এটা জানেন? যেমন মরক্কোর মধ্যে কিন্তু ফ্রেঞ্চ বর্ন প্লেয়ার আছে, যেমন হচ্ছে এই দেখেন এটার পরের পরবর্তী প্যারাতে কি বলেছে, দ্য আইডিয়াল বেনিফিশিয়ারি অফ দিস রিভার্স মাইগ্রেশন ইজ মরক্কো। ফর দ্য ফার্স্ট টাইম ইন 36 years মরক্কো কোয়ালিফাইড ফর দ্য নকআউটস ইন দিস ওয়ার্ল্ড কাপ। সো বলা হচ্ছে এই রিভার্স মাইগ্রেশন, উল্টো অভিবাসন, মানে মরক্কো থেকে কিন্তু অন্য দেশে যায়নি, অন্য দেশ থেকে মরক্কোতে আসছে, মানে ফ্রেঞ্চ থেকে বা অন্যান্য দেশ থেকে মরক্কোতে আসার সবচেয়ে ভালো বেনিফিশিয়ারিটা হচ্ছে তারাই হয়েছে। বেনিফিশিয়ারি মানে কি বলেন তো? এটা আসলে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে লাগে, সুবিধাভোগী বলে না? হ্যাঁ, এটা কিন্তু ওই ব্যাংকের মধ্যে দেখবেন যে আসে, একটা অ্যাকাউন্ট খুলতে গেলে বেনিফিশিয়ারি ওয়ার্ডটা আসবে। তো 36 বছরের মধ্যে প্রথমবার মরক্কো এই ওয়ার্ল্ড কাপে নকআউট ম্যাচের জন্য কোয়ালিফাইড হয়েছে, রাইট? আজকে তো ম্যাচ আছে, আজকে আর্জেন্টিনা ভার্সেস কার ম্যাচ? ক্রোয়েশিয়া, দেখার মতো একটা ম্যাচ, কিন্তু রাত একটায় কয়টায় স্যার? রাত একটায়। এবং এটা কালকে খুবই কষ্টের ব্যাপার, রাত একটায় ম্যাচ, 4টায় শেষ হবে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপারে এই ওয়ার্ল্ড কাপে ম্যাচগুলোর গোল হচ্ছে সব সেকেন্ড হাফে গিয়ে। হ্যাঁ, এই লাস্ট কোয়ার্টার ফাইনালে সেই হচ্ছে। সো এই কারণে হয়তো আজকের ম্যাচটা মানুষের চিৎকার শুনে বুঝে নিতে হবে কি হচ্ছে, এবং হাইলাইট দেখা হবে। বাট ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে। ক্রোয়েশিয়া ইজ এ ভেরি গুড টিম অ্যান্ড আর্জেন্টিনা ইজ গোনা প্লে উইথ দেয়ার ফুল এফোর্ট, কারণ লিওনেল মেসি এবং হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তারা একটা ট্রিবিউট দিতে চায়, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আর নেক্সট ম্যাচ ফ্রান্স তো হচ্ছে মরক্কোর সাথে কেমন খেলবে সেটা আসলে বলা যাচ্ছে না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এটা কি ক্রাশিং ভিক্টরি হবে নাকি ইকুয়াল কম্পিটিশন হবে? ইংল্যান্ড যদি লাস্টে গোলটা দিত, হ্যারি কেইনের মিসটা, ও গুডনেস। অ্যাকচুয়ালি ইংল্যান্ড দে ফট ভেরি ওয়েল, বাট অ্যাজ ইউজুয়াল তাদের কপাল খারাপ। অ্যান্ড হ্যারি কেইন অফকোর্স হি হ্যাজ এ ব্যাড লাক। এনিওয়ে, সো দেখি কি অবস্থা আমাদের। আইডিয়াল বেনিফিশিয়ারি হচ্ছে তারা ওয়ার্ল্ড কাপ, এবং 36 বছরের মধ্যে প্রথমবার মরক্কো উঠে গেছে সেমিফাইনালে। ওকে, সো কীভাবে হাউ দে আউট প্লেড এখান থেকে আমরা একটু পড়বো। সো মিস্টার ফারুক, কী অবস্থা আপনার বলেন? আর্টিকেল ওপেন করতে পেরেছেন? মানে আর্টিকেলটা দেখছি স্যার, আমি বের করতে পেরেছেন কোন প্যারাতে আছি? ওই যে হাউ দে আউট প্লেড এখান থেকে পড়তে হবে। জি 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 পড়বো স্যার আমি? শিওর, পড়েন। জি, আমি স্যার যদিও আমার আটকায় যায় তারপর পড়ি স্যার। আরে আটকাতে তো শিখবেন, আমি আছি না, আমি হেল্প করবো তো। প্রোনাউন্সিয়েশনের দিকটা আমি দেখছি, সমস্যা নেই, পড়েন। How they outplayed European powerhouse like Belgium and
Spain says everything about how they reverse immigration Migration. benefited benefited the African team. Born and raised in European footballing nations such as the Netherlands, France, or Spain. These players cut their teeth in the most competitive football culture because of their an- Ancestors. ancestors who uh, immigrant there uh, earlier, Migrated there earlier. migrated there earlier. This World Cup has been the World Cup of migrants because it started off with 136 players uh, rep- representing countries behind the borders of their representative Respective birthplaces. respective birthplace. Beyond. At Okay. its time, হ্যাঁ sure পড়েন. At a time when the Western world when the Western world and in same part of the uh, Eastern world too, such as India, we are witnessing the rise of witnessing facing শব্দটা the rise of far right politi- politicians. politicians, politicians shaping their politics mostly against immigrant and uh, Migration. Immigrants and concern migration. migration. This World Cup has been an Exquisite advocate. exquisite advocate for migration, immigrants, and a Testament. to, testament to how they contribute to making the world becoming more More diverse and and better. better. Alright, thank you so much. সো একটু কঠিন ছিল না, এখানে আসলে এই আর্টিকেলের প্রনাউন্সিয়েশনগুলো একটু কঠিন, তাই না? বাট বুঝবেন কিন্তু টার্মগুলো বুঝতে পারবেন। আপনি মিস্টার ফারুক আমাকে বলেন দেখি, এই ওয়ার্ল্ড কাপে কোন টিমকে সাপোর্ট করছেন? আমি স্যার ফ্রান্স সাপোর্ট করি। ফ্রান্সকে সাপোর্ট করছেন। ওকে, সো ফ্রান্সকে নিয়ে একটা মানে মোটামুটি বেশ ভালো রকমের ইয়ে দেওয়া আছে। আচ্ছা, ফুটবলে পাওয়ার হাউস কাদেরকে বলা হয় বলেন, বলেন তো দেখি। বলেন না যে এদেরকে ফুটবলের পাওয়ার হাউস বলা হয়, তো পাওয়ার হাউস আসলে কি? পাওয়ার হাউস যেমন বেলজিয়াম, তারপর হচ্ছে স্পেন, এরা হচ্ছে ফুটবলের পাওয়ার হাউস বলে এদেরকে। এই টার্মটার মানে কি আসলে? দুজনেই বলেন দেখি। পাওয়ার হাউস বল বেশি দখলে থাকে এই কারণে নাকি? মানে বেশ কি বলে এটাকে, খুঁটি বলে না, এলাকার ভিতর বলবো যে মাথা বা বাঘা বাঘা দল, ওই জিনিসটা হচ্ছে পাওয়ার হাউস আর কি। ফুটবলের পাওয়ার হাউস, যেমন জার্মানি একসময় ফুটবলের পাওয়ার হাউস বলা হতো, এখনো বলা হয়। বুন্দেসলিগার খেলা যদি দেখেন, জার্মান লিগ, দে আর ভেরি গুড, বাট জাতীয় দল এবার শেষ। বিশেষ করে আপনারা আই থিঙ্ক শেষের ম্যাচটা কার সাথে ছিল জার্মানি মনে আছে? জাপানের সাথে। এবং জাপানের সাথে যে একটা খুব অসাধারণ মানে অদ্ভুত ব্যাপার ঘটেছে, যেটা আজ থেকে 2 বছর আগেও হয়েছিল, সেটা হচ্ছে কি, 2 গোলকিপার একই পোস্টে। ম্যানুয়াল নয়ারের কার্যক্রম, সে মানে গোল দিতে হচ্ছে জাপানের গোল পোস্টে চলে আসছে, তারপরেও কাজ হয় নাই, হি কুডন্ট স্কোর এ গোল, বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং বাই দ্য ওয়ে। Okay, so how they outplayed European powerhouses like Belgium and Spain says everything about how the reverse migration benefited the African team. Born and raised in European footballing nations such as Netherlands, France or Spain, these players cut their teeth in the most competitive football culture because of their ancestors who migrated there earlier. So এই প্যারাতে আপনাদের আননোন ওয়ার্ড কি কি আছে বলেন দ্রুত, চোখ বুলিয়ে দেখেন কি কি ওয়ার্ডের মানে জানেন না। I would be happy to translate that. Powerhouse.
পাওয়ার হাউস ওই যে Oh বলেছি no. বাঘা দল, ফুটবলের ক্ষেত্রে বলা হয়েছে পাওয়ার হাউস। এখানে কিন্তু ইলেকট্রিসিটির সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু বাঘা দল। আর কি আছে? ফুটবলিং বলতে কি খেলার কথাই? ফুটবলিং নেশন মানে হচ্ছে ফুটবল খেলোয়াড় দেশ, একসাথে আসছে, এটা কিন্তু একটা ফ্রেজ, ফুটবলিং নেশন। স্যার এতে এখানে কি দাঁত বোঝাবে না অন্য কিছু বোঝাবে? তাই এখানে মনে হচ্ছে হচ্ছে তো। এখানে কিন্তু একটা ইডিয়াম আছে, কাট দেয়ার টিথ। এটা মানেটা বলবো, সেটা মানেটা হচ্ছে কি, ছোট বাচ্চাদের যখন দাঁত উঠে তখন দেখবেন যে এরা সব জায়গায় কি করে, আগে দাঁত ধার পরীক্ষা করে, কামড়ায়। সো ওই ছোট দলগুলো যখন একটু বড় হয় তারা কিন্তু ওই যে সবচেয়ে টাফ কম্পিটিশনে তারা এখন দাঁত বসানো শুরু করেছে, এটাই বলা হয়েছে এখানে। এদিকে আমাদের ইমরান সাকিব কমেন্ট করেছেন, আউটপ্লে সামান হচ্ছে প্লে বেটার দ্যান দ্যাট পারসন। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। আর পাওয়ার হাউসের উনি একটা খুব সুন্দর অর্থ দিয়েছেন, সুপ্রিম পাওয়ার। দে আর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্টের লিস্টে যারা আছেন আর কি। থ্যাংক ইউ মিস্টার ইমরান সাকিব, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস উইথ দ্য ওয়ার্ড মিনিংস। আর কোথা থেকে বলছেন মিস্টার ইমরান সাকিব, আমাদেরকে একটু জানান। আচ্ছা, আর হচ্ছে কাট দেয়ার টিথ, এটা তো বললামই। অ্যানসেস্টার মানে কি বলেন দেখি? অ্যানসেস্টরের পূর্বপুরুষ মানে পূর্বপুরুষ, মানে বাপ দাদারা মাইগ্রেশন করেছিল বলেই তারা এই সুযোগটা পেয়েছে। ওকে, তারপর দেখি কি অবস্থা। আচ্ছা, এরটার অর্থ কেমন হবে? কাট দেয়ার টিথ? কার্ডাটি হচ্ছে তারা দাঁত বসিয়েছে, সোজা কথায় তারা এখন সবচেয়ে কম্পিটিটিভ কম্পিটিশনে দাঁত বসিয়েছে। বাংলায় দেখবেন অনেকগুলো যে ওই বিনা মেঘে বজ্রপাত হলো যেন ব্যাপারটাতে কিছু ইডিয়মসের বাংলা ব্যবহার আছে, তো এখানে আমরা এই ধরনেরই ব্যবহার করব। হয়তো আমি অত সাহিত্যিকভাবে বলতে পারিনি, তবে বাংলায় লিখলে সাংবাদিকরা আরও বেটার লিখতেন, তাই না? এই ধরনের কিছু শব্দ ব্যবহার করতেন। সো বলা হচ্ছে কীভাবে তারা বেলজিয়াম এবং স্পেনকে ভালো খেলে হারিয়েছে, পাওয়ার হাউসগুলো, ইউরোপিয়ান পাওয়ার হাউস, সেটা বলছে সব কিছুই, যে কীভাবে এই আফ্রিকান টিমকে রিভার্স মাইগ্রেশন বা বিপরীতমুখী অভিবাসনটা বেনিফিটেড করেছে, দ্যাট মিনস সুবিধা দিয়েছে। যেমন তাদের টিমের প্লেয়াররা জন্ম নিয়েছিল ইউরোপিয়ান ফুটবলিং নেশনগুলোতে, যেমন নেদারল্যান্ড, ফ্রান্স অথবা স্পেনে। বর্ন অ্যান্ড রেস, তারা জন্ম হয়েছিল এবং বড় হয়েছে, এবং এই প্লেয়াররা তাদের দাঁত বসিয়েছে সবচেয়ে কম্পিটিটিভ ফুটবল কালচারে, কারণ তাদের পূর্বপুরুষদের জন্য যারা সেখানে অভিবাসন করেছে। বাংলাদেশও তো আছে, তাই না? জামাল ভুঁইয়ার কথা তো আমরা জানি ফুটবলে। জামাল ভুঁইয়া ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট হি ওয়াজ বর্ন ইন আই থিঙ্ক ডেনমার্ক, তাই না? ডেনমার্কে বড় হয়েছেন। সো এই কারণে ওই জায়গার যে নেচার, ফুটবলের কালচারটা, আরও প্লেয়ার আছেন বেশ কিছু, তারেক কাজী, ইফ আই এম নট মিস্টেকেন, দে আর অলসো ওই জায়গার কালচারটা কিন্তু তারা বাংলাদেশে নিয়ে আসছেন। ফুটবলিংয়ের যে স্মার্ট ওয়ে, ভালো খেলার যে ব্যাপারটা আছে, দে আর ব্রিঙ্গিং দ্যাট টু আস, অ্যান্ড হোপফুলি সামডে আওয়ার ফুটবল উইল বি what to say better. So the World Cup has been the World Cup of migrants because it started off with 136 players representing countries beyond the borders of their respective birthplaces. তো এই ওয়ার্ল্ড কাপটাকে বলা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটা ছিল একটা অভিবাসীদের ওয়ার্ল্ড কাপ, কারণ ইট স্টার্টেড অফ, এটা শুরু হয়েছিল, সূচনা ঘটেছিল 136 জন প্লেয়ার দিয়ে, যারা তাদের রেসপেক্টিভ বার্থ প্লেসেস, মানে তাদের নিজ নিজ জন্মস্থানের সীমানার বাইরেও দেশকে তারা প্রতিনিধিত্ব করছেন, মানে তাদের যে অ্যাকচুয়াল দেশ যেখানে তাদের জন্ম হয়েছে সেটা না, তারা অন্য একটা দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছেন। অ্যাট এ টাইম when the Western world and in some part of the Eastern world too, such as India, we are witnessing the rise of far-right politicians shaping their politics mostly against immigrants and migration. This World Cup has been an exquisite advocate for migration, immigrants, and a testament to how they contribute to making the world becoming more diverse and better. সো এই জিনিসটা ঘটছে, এই যে ডাইভার্সিফিকেশনটা ঘটছে এমন একটা সময় যখন পশ্চিমা দুনিয়া এবং প্রাচ্যের দুনিয়ার, পশ্চিমার পাশ্চাত্য এটা তো চিনি, তাই না? প্রাচ্য হচ্ছে আমাদের দিককার, মানে ইস্টার্ন সাইডটা। সো এই অঞ্চলে কিছু জায়গাতে, যেমন ইন্ডিয়াতে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাক্ষী হচ্ছি, উইটনেসিং মানে সাক্ষী হচ্ছে কিসের? ফার রাইট পলিটিশিয়ান, মানে ফার রাইট রাজনীতিবিদদের উত্থান। ফার রাইট কারা? তীব্র ডানপন্থী। আমি সবচেয়ে এটা একটা উদাহরণ দিলে চিনবেন, ডোনাল্ড ট্রাম্প যখন সে জিতে তখন সে কি বলেছে? বলে যে আমি সীমানায় দেয়াল বানাবো, মেক্সিকো থেকে লোক ঢুকতে দেবো না, আমি ইমিগ্রেন্ট দেখতে চাই না, তাই না? এরা হচ্ছে একদম, মানে তার কাছে মনে হয়েছিল কি সে একদম গোড়াপন্থী লোক,
সে ভাবছে তো আমার দেশে তো বাইরের লোক ঢুকে সব নিয়ে যাচ্ছে, ওই যে আমরা উপরে আর্টিকেলে যা বললাম। তো এরা হচ্ছে একটু মানে অনেক বেশি ডান ঘেঁষা, ডানপন্থী। যারা পলিটিক্যাল সায়েন্স ভালো বোঝেন তারা হয়তো আরও বেটার এক্সপ্লেইন করতে পারবেন। তো তাদের উত্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন, এই গোড়াপন্থীদের উত্থানটা বাড়ছে এবং তারা তাদের রাজনীতিটাকে হচ্ছে আকার দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে ইমিগ্রেন্টস মানে অভিবাসী এবং অভিবাসনের বিপক্ষে। এবং এই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে একটা মাইগ্রেশনের পক্ষে ওকালতি অ্যাডভোকেট করছে। ওকে কী করা, অ্যাডভোকেট মানে কি উকিল জানি না, অ্যাডভোকেট কিন্তু যখন ভারবাকেরও ব্যবহার হয় তখন কি হবে জানেন, ওই অ্যাডভোকেট মানে জানলেই চলবে, ওকালতি করা। সো এটা ওকালতি করছে মাইগ্রেশনের পক্ষে এবং এটাকে এক্সকুইজিট কি বলে এটাকে অ্যাডভোকেট বলেছে। এক্সকুইজিট মানেটা ভুলে গেছি, এক্সকুইজিট মানে কি যেন একটু বলেন দেখি, এটা একটু দেখি। সূক্ষ্ম আছে, ঠিক আছে, আরেকটা কি সূক্ষ্ম অ্যাডভোকেট, সূক্ষ্ম ওকালতি এটা বলতে পারি আমরা, মানে খুব সূক্ষ্মভাবে ডিরেক্ট করছে না, মানে দেখিয়ে দিচ্ছে। বা তীব্র বলতে পারি, তাই না? ইন্টেন্সেরও কিন্তু একটা সিনোনিম হচ্ছে এক্সকুইজিট, তাই না? দেখতে তো পাচ্ছি নাকি? সো মাইগ্রেশনের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে একটা তীব্র বা সূক্ষ্ম অ্যাডভোকেট অ্যাডভোকেসি করছে। সো এই জায়গাটা আসলে সূক্ষ্ম বসবে না তীব্র, এটা নিয়ে আই এম কাইন্ড অফ কনফিউজড, আমি নিজেই কনফিউজড আছি। দক্ষতা দেয়া যায় কিনা স্যার? দক্ষতার সাথে দক্ষতার সাথে দক্ষতা কি যায়? এক্সকুইজিটের সিনোনিম আছে? হতে পারে, জানি না। না নাই মনে হয়। আমি সূক্ষ্ম দেখলাম আর তীব্র দেখলাম, দুটো চোখে পড়লো এবং দুটোই যাওয়ার মতো। এবং বলা হচ্ছে ইমিগ্রেন্টস, মাইগ্রেশন এবং ইমিগ্রেন্টসের ওকালতি করছে এবং এটা একটা টেস্টামেন্ট। টেস্টামেন্ট শব্দটার অর্থটা কি? টেস্টামেন্ট, সাক্ষ্য। হ্যাঁ, এটা সাক্ষ্য, এটা একটা সাক্ষ্য হিসেবে কাজ করছে। এখন কিসের সাক্ষ্য? সেটা হচ্ছে যে কিভাবে তারা আমাদের দুনিয়াটাকে বানাতে সাহায্য করছে আরও বেশি ডাইভার্স বা বৈচিত্র্যময় এবং বেটার, ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে ফাইনাল যে প্যারাটা আজকে আমরা যতটুকু পড়বো, মোর ওভার ইন এ ফরগেটফুল ওয়ার্ল্ড, এটা তো আই থিঙ্ক আমরা পড়েছি, তাই না? সো এখানে একটু ডিফারেন্স আছে, সাবটাইটেল থেকে একটু ডিফারেন্ট করেছে। মজার বিষয়, যখন পত্রিকায় লেখে কোনো একটা আর্টিকেল লেখা হয় তখন কিন্তু তারা সাবটাইটেল একটা ইম্পর্টেন্ট প্যারা তুলে দেয় যেটা আর্টিকেলের মধ্যে আবার থাকে। সো এটা একটু পড়ে দিচ্ছি। Moreover, in a forgetful world where the migrants' integral contribution to the development of economies is often eclipsed by the stereotypical notion that immigrants take more than they give or contribute, this FIFA World Cup has become the latest antidote to this long and tired narrative, proving yet again the migration spanning a millennia should be appreciated, not feared. তো অধিকন্তু মোরওভার একটা ফরগেটফুল ওয়ার্ল্ডে, ফরগেটফুল মানে কি এটা তো আমি বলেছি ট্রান্সলেট করার সময়, এই ভুলোমনা দুনিয়াতে যেখানে অভিবাসীদের ইন্টেগ্রাল কন্ট্রিবিউশন, ইন্টেগ্রাল মানে কি এটাও তো জানি। ইন্টেগ্রাল মানে হচ্ছে ওই যে অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য। মিস্টার ফারুক কি আমাদের সাথে আছেন? জি স্যার, অবিচ্ছেদ্য অংশগ্রহণ। অবিচ্ছেদ্য অংশগ্রহণ বলতে হবে, একটু আওয়াজ করতে হবে, নাহলে বোঝা যাবে না তো আপনি আছেন আমাদের সাথে। ওকে, সো তারপর হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, যেটা এই দুনিয়া ভুলে যাচ্ছে এবং এটা প্রায় হচ্ছে এক্লিপসড হয়ে যাচ্ছে। এক্লিপস মানে কি, কি বলেছি? এক্লিপস হচ্ছে এক্লিপস মানে সৃষ্টি করা নাকি? এক্লিপস গ্রহণ লাগলে কি হয়? ঢেকে দেয়, ঢেকে দিচ্ছে, ঢেকে দিচ্ছে। ঢেকে দিচ্ছে এটা। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে না, এক্লিপস মানে হচ্ছে যে গ্রহণ লাগে না, সূর্য চন্দ্রের গ্রহণ, সোলার এক্লিপস, লুনার এক্লিপস। সোলার এক্লিপস হচ্ছে সূর্যগ্রহণ, লুনার এক্লিপস হচ্ছে চন্দ্রগ্রহণ। এক্লিপসটা ল্যাপস বলি না, একটার উপর আরেকটাকে দিয়ে দেওয়া, এটাকে ল্যাপস বলা হয়। ল্যাপস বলে আই থিংক, তাই না? এটা হচ্ছে এক্লিপস, ঢেকে দিচ্ছে। হ্যাঁ, একই রকমই, প্রায় কাছাকাছি। যে কি ঢেকে দিচ্ছে? ভালো জিনিসটাকে ওই খারাপ দিয়ে ঢেকে দিচ্ছে। কি? সে গদ বাঁধা চিন্তা, স্টেরিওটিপিক্যাল নোশন যে ইমিগ্রেন্টরা যতটুকু দেয় তার চেয়ে বেশি নিয়ে নেয়। সেই ওয়ার্ল্ড কাপটা হচ্ছে ওই লং অ্যান্ড টায়ার্ড ন্যারেটিভ, সেই গদ বাঁধা লম্বা স্টোরির একটা প্রতিষেধক, সেই ঘ্যানের প্রতিষেধক। এবং সেটা প্রুফ করছে, নট ইয়েট এগেন, সেটা আবারও প্রমাণ করছে যে এই মাইগ্রেশন যেটা 1 মিলিনিয়া জুড়ে ছড়িয়ে আছে। মিলেনিয়া মানে কি?
খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, মিলেনিয়া। ওকে, ইমরান সাকিব লিখেছেন ফরগেটফুল একটা সিনোনিম, অবলিভিয়াস, ইয়েস ইউ কারেক্ট, মানে বিস্মরণ, ভুলে যাওয়া, ভুলো মনে। মিলেনিয়া, কত বছরে এক মিলেনিয়া হয় বলেন? শত বছর তো সেঞ্চুরি, মিলেনিয়া সহস্র বছর মানে হাজার বছর। যেটা হাজার বছর জুড়ে মাইগ্রেশনের হিস্ট্রিটা ছড়িয়ে আছে, সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, ফিয়ার্ড না, মানে ভয় পাওয়া উচিত না। সো অ্যাপ্রিসিয়েটেড মানে কি, প্রশংসা করা উচিত, বা এটাকে কদর করা উচিত, এটাকে ভয় পাওয়া উচিত না। এবং তারপরে প্যারাটা কিন্তু এটার হিন্ট আগের প্যারাতেই আমাদেরকে দিয়ে দিয়েছে, স্প্যানিং এ মিলেনিয়া। পরের যে প্যারাগুলো আছে যেটা আমরা নেক্সট দিন পড়বো, দেখেন খুব ইন্টারেস্টিং প্যারা আছে। এইখানে একটু খটমটে প্যারা, কারণ হচ্ছে এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপের ইতিহাস তো বলেছে, এবার ওরা মেইন জায়গাতে আসছে, ওই ইতিহাস, মাইগ্রেশনের ইতিহাস। 2,200,000। অনেকে কনফিউশন থাকেন ইংরেজিতে এই 2 লাখ ইয়ারকে কীভাবে পড়বো, তাই না? 200 পরে দিয়ে কমা দিয়ে 3টা শূন্য, এটা হচ্ছে ইজি। 200 দেখতে পাচ্ছেন না, 200 এর সাথে 1000 অ্যাড করবে, 200,000। ঠিক আছে, এখানে 100 থাকলে 100,000, 1 লাখ বছর। 200,000, 2 লাখ বছর। এই টার্মটা আমি কিন্তু শিখেছি মুভি থেকে। ওরা যখন ওই যে টাকা পয়সার আলাপ করে তখন হচ্ছে এরকম 100 গ্র্যান্ড, 200,000, 300,000, ওরা ডিরেক্ট কিন্তু মিলিয়ন বিলিয়ন এই ওয়ার্ডটা খুব কম ইউজ করতো, বিশেষ করে ওই অ্যাকশন ফিল্মগুলোতে বেশি ব্যবহার করে। সো 200,000 ইয়ার্স জুড়ে থাকা একটা ইতিহাস। এখানে হচ্ছে একটা বই নিয়ে বলা আছে, এখানে ইতিহাসটা কীভাবে মাইগ্রেশনটা শুরু হলো সেটা আছে। তারপর ইলন মাস্কও কিন্তু একজন ইমিগ্রেন্ট, এটা জানেন? হ্যাঁ, উনি কিন্তু আমেরিকান না, ফার্স্ট বর্ন আমেরিকান না। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? আমেরিকান তো স্যার খুব কমই আছে মনে হয়। হ্যাঁ, অরিজিনাল আমেরিকান কারা জানেন? অরিজিনাল আমেরিকানরা হচ্ছে রেড ইন্ডিয়ানরা। ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকাতে যান, যাদেরকে পেয়েছিলেন তারাই অরিজিনাল আমেরিকান, বাকি সব কিন্তু বিভিন্ন দেশ থেকে এসেছে। ব্রিটিশার্স আছে এখানে, আফ্রিকানস আছে, যাদেরকে দাস হিসেবে কাজ করতে নিয়ে আসা হয়েছিল। ঠিক আছে, সো এই জায়গাগুলো নিয়ে হচ্ছে আমাদের পড়ার সুযোগ এখানে আছে। তারপর ইলন মাস্ক একটা সাফল্য স্টোরি বলা হয়েছে, এবং এই অভিবাসীরাই কিন্তু ইউরোপকে উন্নত করে দিয়েছে, এই স্ট্যাটিস্টিক্সটা আছে। এবং শেষমেশ ওরা ফুটবলটা দিয়ে শেষ করেছে, এবং এইটা কিন্তু একটা বোঝার মতো জিনিস। এই দেখেন সেম আর্টিকেলটা কত ইন্টারেস্টিং করেছে ওয়ার্ল্ড কাপ নিয়ে, এসে মাইগ্রেশনের মতো একটা খটমটে টপিক, তাই না? তো কঠিন টপিক, এটাকে কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা আবরণ দিয়ে আপনার পড়ার যোগ্য করেছে। এই কারণে যারা হচ্ছে একটু অ্যাডভান্স রিডিংয়ে যাওয়ার জন্য ডিরেক্ট আইএলটিএসের রিডিং প্যাসেজ থেকে পড়ে বুঝতে চান, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটা পরীক্ষার প্রশ্ন, অবভিয়াসলি এটা আপনার ইন্টারেস্টিং লাগার জন্য দেয় নাই। সো যখন এই ধরনের আর্টিকেল পড়ে আপনার ভালো লাগা তৈরি হবে, বোঝা শুরু করবেন, তখন কিন্তু রিডিং প্যাসেজে যে কঠিন হলেও আপনি কিন্তু ক্যাচ করতে পারবেন, স্পিড বাড়বে। এটার জন্যই হচ্ছে এটা দেওয়া, কারণ পত্রিকায় চেষ্টা করে যে আপনার যাতে পাঠকের কাছে আকর্ষণীয় মনে হয়, এবং চেষ্টা করবেন ট্রান্সলেটেড বাংলায় চিন্তা না করে ইংলিশে বোঝার জন্য যে আসলে কি বলতে চেয়েছে। যেমন আমরা বাংলায়, ইংরেজিতে কিন্তু আপনারা এমন অনেক শব্দ ব্যবহার করেন যেটা কিন্তু আপনারা বাংলার চাইতে ইংরেজিতে ভালো বোঝাতে পারেন, তাই না? যেমন হচ্ছে টেনশন, তারপর হচ্ছে ফ্রাস্ট্রেশন, শব্দগুলো ব্যবহার করছি আমরা। কি বলি, প্রেশারে আছি বলি না, আমরা চাপে আছি, এখন কিন্তু বলি না, আমরা প্রেশারে আছি। সো দেখেন, বাংলার চাইতে কিন্তু ইংলিশে মানুষ এটা ভালো বুঝে, এবং কম বেশি যারা ইংরেজি জানুক না জানুক, এই কিছু ইংরেজি ওয়ার্ডটা তারা বাংলার চাইতে ভালো বুঝে, এবং কিছু ওয়ার্ড আছে কিন্তু ভালো বাংলা নেই, কিছু ওয়ার্ড আছে যেটার বাংলায় আর কি আসে না। তাহলে বোঝেন ইংলিশেই তো বুঝতেছেন এগুলো। তো চেষ্টা করেন বাকি ওয়ার্ডগুলো ইংলিশে বোঝার জন্য, বাকি ফ্রেজগুলো ইংলিশে বোঝার জন্য। তাহলে যেটা সুবিধা হবে, আপনাদের কিন্তু রিডিং ক্যাপাসিটি অনেক বাড়বে, দ্রুত বলতে পারবেন, কথা বলার ক্ষেত্রে এটা অনেক চেঞ্জ নিয়ে আসবে। কারণ আপনার ব্রেনে যখন ট্রান্সলেট হচ্ছে, সময় লাগতেছে না, প্রসেসিং হয়। গুগলে সার্চ দিলেও তো রেজাল্ট বেরোতে কয়েক সেকেন্ড সময় লাগে। আপনার ব্রেন যতই ফাস্ট হোক, সেটা কিন্তু ট্রান্সলেট করতে করতে মুখে আনতে আনতে সময় লেগে যাচ্ছে। চিন্তাটা ইংলিশে করবেন, যখন আমি বাংলায় বলছি আমার কিন্তু সময় লাগছে না, কারণ আমার ব্রেনের মধ্যে বাংলা অটোমেটিক থিঙ্কিং হচ্ছে আর মুখ দিয়ে আসছে। ইংলিশে যখন সেম হবে, when I'm thinking the same things when I'm telling,
that time my speaking will be faster than usual, just like now, because I'm thinking and I'm telling in English. I'm just thinking in English in my mind right now. So this is what you have to do. You have to think in English, you have to understand the phrases, linkers and all the words in English. It will be easier for you to translate, understand and also speak. ঠিক আছে, এবং এটা একদিন আসবে না, ধৈর্য ধরে রাখতে হবে এবং কন্টিনিউয়াসলি নিজেকে ইফোর্ট দিয়ে যেতে হবে। কারণ দিন শেষে বাংলাদেশে থাকি, 80% 90% টাইম আমার বাংলায় কথা বলতে হয়, একটু ডিফিকাল্ট, কিন্তু হাল ছাড়া যাবে না। কারণ অনেকেরই টার্গেট আছে বিদেশে যাবো, ইউরোপে যাবো, ওখানে ঢুকতে পারলে পরিবেশ পরিস্থিতির চাপে অটোমেটিক আপনি ওই জায়গার ভাষা শিখে যাবেন, কারণ তখন আপনার চারপাশে সব বিদেশি লোকজন, ঠিক না? এটাই তো হয় নাকি? আত্মীয় স্বজন যাদের বিদেশে আছে একটু জিজ্ঞেস করে দেখবেন যে হয়তো অ্যারাবিয়ান কান্ট্রিতে যারা থাকে বিশেষ করে, তারা দেখবেন কোনো অ্যারাবিয়ান কোর্স করেই যায়নি, 5-7 বছর পরে এসে দেখবেন যে তারা একদম ফ্লুয়েন্ট অ্যারাবিক বলতেছে। শুনেছেন না? আমার খালাতো ভাই আছে, তো বলবে যে এরা হচ্ছে অ্যারাবিয়ানদের মতো আরবি বলে, এটা তো জিজ্ঞেস, ওর কি কোনো কোর্স করেছে অ্যারাবিয়ান আইএলটিএস টাইপের কিছু? ন ওটা জাস্ট পরিস্থিতি। ওখানে থাকতে থাকতে মানুষের সাথে মিশতে মিশতে ভাষা শেখার জন্য জাস্ট হচ্ছে আপনার আগ্রহটা দরকার, প্র্যাকটিস দরকার এবং হচ্ছে চোখ কান খোলা রাখা দরকার, আর কিছুই না। নিশ্চিত সে ওখানে গেছে যে মানুষ কোন পরিস্থিতিতে কোন কথাটা বলে, কোন শব্দটা উচ্চারণ করে, ওখান থেকে দেখে দেখে ভুল হয়েছে, কিন্তু যখন সঠিক ওয়ার্ডটা হয়েছে তার কাজ হয়ে গেছে। সো এই প্রসেসে শিখেছে। একটা তারা বাচ্চা হলো যেভাবে ইংরেজি শিখে, পড়তেই পারে না, আরবি অক্ষর চিনে না, পড়তে পারে না। পড়তে পারে না, কিন্তু ঠিকই বলতে পারে। যে বাংলাদেশেও তো হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি কিছু বাজার আছে না, আমরা একটা আর্টিকেল পড়েছিলাম যে কি যেন নিউ মার্কেটের দিকে মনে হয়, তো ওখানকার কিছু লোক কিন্তু 18টা পর্যন্ত ভাষা বলতে পারে, তাই না? ভাষা তারা ভাষা জানে, এখন কিভাবে কমিউনিকেট করতে করতে আস্তে আস্তে শিখে ফেলছে, ওরা কিন্তু কোনো কোর্স করে না। ওই দেখাতে দেখাতে হ্যাঁ, তারপর হচ্ছে আরো সহজ উদাহরণ দিব। বাসায় তো হিন্দি সিরিয়াল যে চলে, আমাদের বাসার যে যারা এগুলো দেখেন বা যারা দেখি, আমরা হিন্দি ফিল্ম দেখি, তারা কি কোর্স করেছে হিন্দির উপরে? নো। আমরা কিন্তু হিন্দি কিন্তু অক্ষর চিনি না, অক্ষর চিনি না, পড়তে পারি না, কিন্তু বলতে পারি বা শুনে বুঝতে পারি। কেন? ওই যে দেখি যে আমাদের ইন্টারেস্ট, যে ফিল্মে আসলে হইতেছে এটা কি, নায়ক কি বললো, কি বলার পর কি ইফেক্ট হলো, চেহারাটা দেখি, তাই না? যে এটা কি গালি দিল নাকি প্রশংসা করবো। প্রশংসা যদি নায়ক নায়িকাকে কিছু একটা বলে নায়িকার গাল লাল হয়ে যায়, তখন বুঝি না এটা একটা প্রশংসা করেছে। বা যখন হচ্ছে ভিলেনকে একটা ডায়লগ দেয়, তার মানে ওকে সাইজ করবে, এরকম কিছু একটা বলতেছে, আমরা গেস করতে থাকি, তারপরে সাবটাইটেল দেখি। সো এইভাবে করে কিন্তু ভাষাটা আমরা শিখে ফেলি। সো ইংরেজিটাকে আমরা হচ্ছে ওই অনেক হাতি ঘোড়া টাইপের মানে ধরে নিই, খুব কঠিন একটা কিছু, এটা পারবো কি না, অনেক ঝামেলার ব্যাপার। অথচ আমরা অন্যান্য ভাষা ঠিকই ক্যাচ করে ফেলছি, কারণ ওটা আমরা আনন্দের মতো করে নিয়েছি। এই হচ্ছে কাহিনী। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা নেক্সট দিন হচ্ছে হিস্ট্রি স্প্যানিং 200,000 ইয়ার্স এখান থেকে পড়বো, এবং এর ফাঁকে হচ্ছে আর্টিকেলটাতে একটু চোখ বুলাবেন। সো ইট উড বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ দেখছিলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড I hope this session was helpful to you. So thank you once again. I will take my leave, and until we meet again, stay safe, keep learning and have a good time. Good night everyone. Take care. Have a nice time. Yes, sir. Good night.